নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটার প্রধান কারণ হচ্ছে আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে টুইট আর কমেন্ট দেখলাম, দেখে কিছু মাথায় চিন্তাভাবনা এলো। সেই চিন্তাভাবনাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এখন মার্কেটের যে অবস্থা, কি হবে মার্কেট তো 15% পড়েছিল, এখন আবার তার 7-8% উঠে চলে এসছে। তাহলে আমি একটা টুইটও দেখছিলাম, সন্দীপ স্যারের টুইট, যেখানে সন্দীপ স্যার বলছেন এখন মিউচুয়াল ফান্ড মোটামুটি 25-30% মতন ক্যাশ নিয়ে চলেছে। তা পিএমএস যারা, তারা তো 50 থেকে 100% পর্যন্ত ক্যাশ নিয়ে চলেছে। তাহলে তারা মনে করছে যে মার্কেট ওভারভ্যালুড, হয়তো মার্কেট পড়তে পারে। এরপর মার্কেট পড়বে কি পড়বে না সেটা ঈশ্বর জানে আর মার্কেট জানে, ইনভেস্টারের পক্ষে জানা সম্ভব নয়। তাহলে ইনভেস্টার কি করতে পারে? সাধারণ ইনভেস্টার যারা, তাদেরকে অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। অ্যাসেট অ্যালোকেশন মানে অনেকগুলো অ্যাসেট ক্লাসের মধ্যে যেটা কষ্ট করে জমানো টাকা, সেই টাকাটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে কম রিস্ক নিয়ে আমি তুলনামূলক বেটার রেজাল্ট, বেটার রিটার্ন বার করতে পারি। তাহলে এখানে আমি যদি ভাবি যে আমার মিউচুয়াল ফান্ডের কাছে কি অপশন আছে যেগুলো একটা সাধারণ ইনভেস্টর নিতে পারে। অ্যাসেট ক্লাস তো অনেক আছে, যেমন ধরুন ইকুইটি, রিয়েল এস্টেট, গোল্ড, ডেট। এই প্রোডাক্টগুলোর মধ্যে আমি আমার টাকাটাকে এমনভাবে ভাগ করব যাতে তুলনামূলক কম রিস্কে আমি বেটার রিটার্ন বার করতে পারি। প্রতি বছরের যে রিটার্ন, সেই রিটার্ন যদি আপনারা দেখবেন কোনো বছর গোল্ড বেটার রিটার্ন দিচ্ছে, তো কোনো বছর লার্জ ক্যাপ, কোনো বছর ডেট বেটার রিটার্ন দিচ্ছে, কখনো ইন্টারন্যাশনাল ফান্ড। তাহলে এর মধ্যে টাকাটাকে এমনভাবে ভাগ করো যে টাকাটা আমার কম রিস্ক আর তুলনামূলক বেটার রিটার্ন। অ্যাগ্রেসিভ যদি আমি ইকুইটি বেশি করে নিই, তাহলে আমার যেমন ভোলাটিলিটি আসবে পোর্টফোলিওতে, তেমনি রিটার্ন পোটেন্সিয়াল বাড়বে। আবার ডেট বা গোল্ড যদি নিই, তাহলে আমার স্টেবিলিটি যেমন আসবে পোর্টফোলিওতে, তেমনি রিটার্ন পোটেন্সিয়াল কমবে। তাহলে এই অ্যাসেট অ্যালোকেশন করতে গিয়ে একজন সাধারণ ইনভেস্টারকে অনেক কিছু খেয়াল রাখতে হয়, যে কোন সেক্টরটা, কোন অ্যাসেট ক্লাসটা মেনলি যে ওভার ভ্যালুড হয়ে গেছে, তাহলে সেই অ্যাসেট ক্লাস থেকে আস্তে করে বেরোতে হবে। আর যে অ্যাসেট ক্লাসটা আন্ডার ভ্যালুড আছে, সেখানে আমি ঢুকবো। এইভাবে আমি যদি নিজের স্ট্র্যাটেজি সাজাই, কিন্তু এটা একজন জেনারেল ইনভেস্টার, স্মল ইনভেস্টারের পক্ষে খুব প্রবলেমেটিক। তাহলে আমি দেখব হাইব্রিড ফান্ডটাকে এক্সপ্লোর করে যদি সেখান থেকে আমি কিছু সুবিধা বার করতে পারি। হাইব্রিড ফান্ড মেনলি কী করে? হাইব্রিড ফান্ড ওই টাকাটাকে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে, মেনলি 2 বা 3টে অ্যাসেট ক্লাসে ভাগ করে, ইকুইটি, ডেট আর গোল্ড। ধরুন আমি যদি ধরে নিই বেশি ইকুইটি নিচ্ছি, মানে বেশি পোর্টফোলিওতে ভোলাটিলিটি আসবে। আর যদি আমি কম ইকুইটি নিচ্ছি, তাহলে পোর্টফোলিওর লং টার্ম রিটার্ন পোটেন্সিয়াল কিন্তু কমবে। এমন হবে না যে কম রিস্ক নিয়ে আমি বেটার রিটার্ন বার করতে পারবো, রিস্ক আমাকে বাড়াতে হবে, সেই ধরনেরই আমি রিটার্ন পাবো। এরপরে আমি যদি দেখি হাইব্রিড ফান্ডের মধ্যে 2 রকম হাইব্রিড ফান্ড মেনলি হবে, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ, একটা হচ্ছে কনজারভেটিভ। অ্যাগ্রেসিভ ফান্ডে 65-80% ইকুইটি থাকবে, বেশি ইকুইটি মানে বেশি রিস্ক, বেশি ভোলাটাইল, কিন্তু বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা। আর কনজারভেটিভ স্টাইল 10-25% ইকুইটি, মানে এটা স্টেবিলিটি আনবে পোর্টফোলিওতে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে রিস্ক কম বা রিটার্ন তুলনামূলক বেশি। এখন স্যার পিটার লিঞ্চ বলছেন যদি আমি ভয়ে ইকুইটি থেকে এক্সিট নিয়ে নিই, তাহলে আমি নেক্সট র্যালি কিন্তু মিস করব। ইমোশনাল কন্ট্রোল হচ্ছে এখানে মেন ইস্যু। বিশাল কিছু চিন্তা করার দরকার নেই, ইমোশনাল কন্ট্রোলটাই মেন ব্যাপার। তাহলে দেখি অ্যাগ্রেসিভ কনজারভেটিভের বাইরে এরপরে কি আছে। এবার হচ্ছে ব্যালেন্স ক্যাটাগরি। ব্যালেন্স ক্যাটাগরিতে 40-60% ইকুইটি, 40-60% ডেট, মানে ওই কনজারভেটিভ আর অ্যাগ্রেসিভের মাঝামাঝি একটা অবস্থা। এখানে আপনি রিটার্নটা সেইভাবে হিসেব করতে পারেন, যেমন ধরুন ইকুইটি আপনাকে 12.5% দেবে আর ডেট আপনাকে মোটামুটি 8%, 7.5% দেবে। এর একটা এভারেজ রিটার্ন আপনি বার করতে পারবেন। এরপরে আমি যদি অ্যাড করতে চাই, তাহলে আসছে মাল্টি অ্যাসেট অ্যালোকেটার। এখানে ইকুইটি আর ডেট ছাড়া গোল্ড চলে আসছে। মিনিমাম 10% ইচ অ্যাসেট ক্লাসে আমাকে ইনভেস্ট করতে হবে, মানে মিনিমাম 10% ইকুইটি, 10% ডেট, 10% গোল্ড রাখতেই হবে। তাহলে মার্কেট যখন হাইলি ভ্যালুড, তখন তারা ওই 30% তো হয়ে গেল, 70% তো তার কাছে আছে। যেখানে আন্ডার ভ্যালুড সেখানে বেশি ইনভেস্ট করে, যেখানে ওভার ভ্যালুড সেখানে মিনিমাম 10%টুকু রেখে একটা রিস্ক ফ্রি রিটার্ন বার করার চেষ্টা ফান্ড ম্যানেজার করতে পারে। আর একটা হাইব্রিড ক্যাটাগরি হলো ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন বা ব্যালেন্স অ্যাডভান্টেজ। এখানে ফান্ড ম্যানেজারের কাছে একটা বিশাল সুবিধা আছে। ফান্ড ম্যানেজার 0-100% ইকুইটি নিতে পারে, 0-100% ডেট নিতে পারে।
তাহলে এখানে হচ্ছে যখন আমার ইকুইটি মার্কেটের ভ্যালুয়েশন খুব হাই, তখন আমি ইকুইটি থেকে বেরিয়ে গিয়ে ডেটে এক্সপোজার বাড়াতে পারি, যাতে আমার ফল নেক্সট যেটা পড়বে মার্কেট সেখানে আমি সুবিধা পাবো। আর যদি মার্কেট ভ্যালুয়েশন দেখি খুব কম, খুব সস্তা মার্কেট, তখন আমি ইকুইটিতে এক্সপোজার অনেক বেশি নিয়ে রিটার্ন বেটার জেনারেট করতে পারবো। এরপরে আসি আরবিট্রাজ। আরবিট্রাজে মেন কি হয়, কোনো একটা ইকুইটিকেই আমরা ক্যাশে বিক্রি করছি, ফিউচারে কিনছি, বা ফিউচারে বিক্রি করছি, ক্যাশে কিনছি, রিস্ক নেই, কিন্তু রিটার্নটা ওই লিকুইড ফান্ডের মতনই হয়। এর রিটার্নটা লিকুইড ফান্ডের মতো হওয়া সত্ত্বেও এই আরবিট্রাজ কেন আছে, কিছু ট্যাক্সেশনের সুবিধা আছে। ট্যাক্সেশনের সুবিধার ব্যাপারে আমি একটা ভিডিও আনছি। ওই যদি বিভিন্ন ইকুইটি যদি আমি বাড়াই অ্যাকচুয়ালি, তাহলে আমি 65% অ্যাবাভ ইকুইটি যদি হয়, তাহলে আমি ইকুইটি ট্যাক্সেশন পাবো, নাহলে ডেট ট্যাক্সেশন পেয়ে যাব। ওর ব্যাপারে আমি ডিটেল একটা ভিডিও পরে আনছি। নেক্সট ক্যাটাগরি হলো ইকুইটি সেভিংস। এখানে 65% ইকুইটি আমাকে রাখতে হবে, কিন্তু তার মধ্যে আরবিট্রাজ আছে। এই হাই পোটেন্সিয়াল নেই রিটার্ন দেওয়ার, কিন্তু রিস্ক খুব সুন্দর ম্যানেজ করে। 10% আমাকে মিনিমাম ডেট রাখতেই হবে, আর 65% ইকুইটির মধ্যে আরবিট্রাজ থাকার দরুন আমার কাছে মার্কেট রিস্ক মিনিমাম করার চেষ্টা করা হচ্ছে। যখন আমি রিস্ক মিনিমাম করার কথা বলছি, তখন রিটার্নও কিন্তু আমি স্যাক্রিফাইস করতে চাইছি। এই ধরনের অ্যাসেট অ্যালোকেশন আপনি একটা অ্যাসেট ক্লাসের মধ্যে ঢুকেও করতে পারেন, ডাইভার্সিফিকেশান অ্যাকচুয়ালি। যেমন ধরুন ইকুইটির মধ্যে লার্জ মিড স্মলের মধ্যে আপনি এখানেও ওই স্ট্র্যাটেজিক্যালি কখনো লার্জ ক্যাপ বেশি অ্যালোকেশান, কখনো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের আন্ডারে বেশি অ্যালোকেশান, কখনো স্মল ক্যাপে অ্যালোকেশান বাড়াতে পারেন। আপনার যেটা ইকুইটি অ্যালোকেশন করছেন সেখানেও আপনি সেক্টর দেখতে পারেন, আপনি বিভিন্ন ক্যাপ দেখতে পারেন, দেখে আপনি করতে পারেন। তাহলে এরকম করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে রিস্ক আছে মার্কেটে, সেই রিস্কটাকে মিনিমাইজ করা। রিস্ক যদি 1 penny সেভড ইজ 1 penny আর্ন, তাহলে আমাকে রিস্কটাকে মিনিমাইজ করতে গিয়ে আমি হাইব্রিড ফান্ডগুলো যদি তাকাই, আমি অ্যাগ্রেসিভ ক্যাটাগরি পাবো, আমি ডিফেন্সিভ ক্যাটাগরি পাবো, তাছাড়া আমি ব্যালেন্স অ্যাডভান্টেজ পাবো, ইকুইটি সেভিংস পাবো, ব্যালেন্স ফান্ড পাবো। এগুলোর মধ্যে এমনভাবে টাকাটা অ্যালোকেট করব, বা স্ট্র্যাটেজিক্যালি এমনভাবে অ্যালোকেশন চেঞ্জ করব, যার ফলে আমার পোর্টফোলিওর পোটেন্সিয়াল রিটার্ন দেওয়ার ক্ষমতা একটা স্টেবিল জায়গায় থাকবে, কিন্তু পোর্টফোলিওর রিস্ক মিনিমাইজ করা সম্ভব। এরপরে মার্কেট কি নিয়ার টার্মে পড়বে কি পড়বে না, সেটা মেনলি ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি ভ্যালুয়েশনের উপরে কিছু ভিডিও বানিয়েছি এবং কিছু বানানোও চলছে, আপনারা সেটা দেখতে পারেন। নিফটি 50-র হিস্টোরিক্যাল ভ্যালুয়েশন, এভারেজ ভ্যালুয়েশন কী আছে, এখন কোথায় ট্রেড করছে, তাহলে আমার আপসাইডে রিস্ক আছে না ডাউন সাইডে রিস্ক আছে। মিড ক্যাপে ওরকমভাবে বা নিফটি নেক্সট 50-তে ওই রকমভাবে একটা অ্যানালিসিস করা যেতে পারে, যার ফলে আপনি একটা ধারণা পেতে পারেন, কিন্তু সেই ধারণা যে হুবহু ফলে যাবে এমন কোনো কথা নেই। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।